রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে ক্ষমতা দখলে নিচ্ছে সেনাবাহিনী, ডক্টর ইউনূস আউট। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নেবেন। আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। 32-এ যে ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। সেই ভাষণটা ছিল শুধুমাত্র ছাত্রদের জন্য এবং তিনি ছাত্রদেরকে কোনো রকম উস্কানিমূলক কোনো কথা বলেন। তিনি বলেছেন যে তোমরা পড়াশোনা করো, মনোযোগ দাও, পড়াশোনা করো। এবং শেখ হাসিনার পাতা ফাঁদে অনেকটা বাকিরা পা দিয়েছে, বল এখন অনেকটা শেখ হাসিনা কোর্টে। জনগণ সমন্বয়কদের মানে পাছার চামড়া তোলার জন্য আপনার ডিরেক্ট হুমকি দিচ্ছেন কেন, যেখানে আওয়ামী লীগ বর্তমান রাস্তাঘাটে নামতেছে না। শেখ হাসিনা কিভাবে আমেরিকার টার্গেটে পড়ে? আমেরিকার টার্গেটে কিন্তু শেখ হাসিনা হঠাৎ করে পড়ে নাই, বহুদিন থেকে পর আমেরিকার টার্গেটে তিনি কিন্তু পড়তেই থাকে। তো আমেরিকার টার্গেটে যারা যারা পড়েছে পরবর্তী সময়ে তারা কিন্তু ক্ষমতায় কন্টিনিউ করতে পারেনি। তো আসলে এবার এক্সপ্লেন করি যে শেখ হাসিনা কিভাবে আমেরিকার টার্গেটে পড়ে। বঙ্গবন্ধু বাড়ি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, এবং দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল, ভাস্কর্য অনেক কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ডিফেন্স পাকিস্তান কি বলছে? এদেশকে নিয়ে খেলছে, ভারত খেলছে, পাকিস্তান খেলছে, চীন খেলছে, আমেরিকা খেলছে। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি শুধু একটি বাড়ি ছিল না, ছিল একটি দুর্গ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দুর্গ। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিকে রক্ষা করতে চেয়েও সরকার উপর মহলের নির্দেশ না পাওয়ায় তারা কিছুই করতে পারেনি। আমাদের অনুসন্ধানে তুলে আনতে চাই কেন ভাঙা হলো 32 নম্বর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কারণটা আপনারা এরই মধ্যে জানেন। 5 ফেব্রুয়ারি বুধবার রাত ভর ধরে বাড়িটি প্রথমে ক্রেন, তারপর ভেকু ও সবশেষ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি। চলে লুটতরাজ, করা হয় অগ্নিসংযোগ। এমন তাণ্ডব চালানোর সময় সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ জানাচ্ছে দেশের সাধারণ মানুষ। খবর হলো পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিকে রক্ষা করতে চেয়েও সরকার উপর মহলের নির্দেশ না পাওয়ায় তারা কিছুই করতে পারেনি। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে দায় সারতে চাইছে। আমাদের অনুসন্ধানে তুলে আনতে চাই কেন ভাঙা হলো 32 নম্বরের বাড়িটি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। 5 ফেব্রুয়ারি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানানো হয় দলটির পক্ষ থেকে। এরপর দেশের বাইরে থেকে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট দেন কয়েকজন। শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়। সে অনুযায়ী রাত 9টায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে যাওয়ার কথা ছিল ঘোষণাকারীদের, কিন্তু পরে কর্মসূচি বদলে 7:30টায় নিয়ে আসা হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর হলো যারা কর্মসূচি ঘোষণা করেছিল তাদের লক্ষ্য ছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িটি, অন্য কোনো বাড়ির টার্গেট ছিল না। কিন্তু রাত 8:30টার দিকে যখন সামাজিক মাধ্যমে মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিজড়িত এই স্মৃতিচিহ্নে আক্রমণের নিন্দা জানাতে থাকে, তখন আয়োজকরা সিদ্ধান্তে নতুন রং লাগায়। দেশের অন্যান্য জায়গায়ও ভাঙচুর এবং লুটপাট চালানোর সিদ্ধান্ত হয়। কারণ কি? কারণ হলো বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িটি ভাঙলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের মোড় ঘোরাতে আরো কয়েকটি বাড়ির উপর আক্রমণ চালানো হয়, যাতে এই ধারণা দেয়া যায় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর ক্ষোভের কারণেই এমনটা করা হয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে ধানমন্ডি 32 নম্বর বাড়িটির উপর ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আগেও ছিল। কেন স্বাধীনতা বিরোধীদের এত ক্ষোভ এই বাড়িটির উপর? বাড়িটি যখন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল 32 ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। এর ফলে বাংলাদেশের মুজিবুরের কিয়দংশ অবশিষ্ট রইল না। যদিও বাংলাদেশের অনেক গণমাধ্যমে বলা হচ্ছে এই ডিফেন্স পাকিস্তান এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি পাকিস্তানি সামরিক বাহিনীর নয়, কিন্তু আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি এটির অ্যাকাউন্টের ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে দাবি করা হলেও এই অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিভিন্ন কিছু পোস্ট করা হয়েছে, যেগুলোর তথ্য
প্রাপ্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল পাকিস্তান ডিফেন্সের হুবহু দাপন কবি। শুধু তাই নয়, আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ এসেছে। ভিডিও ক্লিপটি 32 নম্বর বাড়িটির ভাঙার আগে, যেখানে ডিফেন্স পাকিস্তানের টুইটার মতো একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। বলা হয়েছে 32 নম্বর বাড়িতে বসে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করা হয়েছিল। এদিকে ঘটনার 15 ঘন্টা পর ঘুম ভেঙেছিল অন্তর্বর্তী সরকারের। সরকারের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। সরকারের দাবি, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তারই অহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে প্রতিরোধে গিয়েছিল, এমনকি ডিএমপি কমিশনারও ছিলেন। কিন্তু সরকারের ওপর মহল থেকে সাড়া না পেয়ে তারা ফিরে যান। শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়, বিরোধীদের কর্মসূচিও ছিল রাত 9টায়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগেই ব্যবস্থা নিতে না পারে সেজন্য 7:30টা থেকে জড়ো হয়। এই ঘটনা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বলেছেন, এখানে মনে হয় সরকারের ভিতর থেকে সমর্থন রয়েছে, না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা, এটা তো সরকারের ভিতরে সমর্থন ছাড়া হওয়ার কথা না। একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙুল তুলেন তিনি, বলেন, আমরা তো দেখি নাই সরকারের ভিতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে, বরং সরকারের উপদেষ্টাদের কারো ফেসবুক লেখাতেও আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে। সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডের সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবে। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এই বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে ধরে তিনি বলেন, সরকার যদি এভাবে এটাতে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ। এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে সরে আসা উচিত। আমাদের বিশ্লেষণ হলো, অতীতে বহুবার 32 নম্বর বাড়িটি নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু ইতিহাস বলছে 32 নম্বর নয়নের সম্মুখে না থাকলেও হৃদয়ের মাঝে তার ঠাঁই ঠিকই থাকে, কারণ বাড়িটি যে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত বাড়ি, বঙ্গবন্ধু বাড়ি। মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে। একটু প্রেক্ষাপটটা পেছন থেকে যায়। আগে আওয়াজ ছিল যে বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হবেন। তো যেদিন তিনি গ্রেপ্তার হলেন, সারা বাংলাদেশের মানুষ ভাবলো বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আউলাই ফেলবে। জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন তাদের যখন ফাঁসি হলো, তখনও মানুষ মনে করলো রাজপথ উল্টাই ফেলবে জামাত। কিন্তু তখনকার প্রেক্ষাপট পরিস্থিতিতে কোনো কিছুই ঘটল না। সবাই যার যার মতন ইয়ামাফসি অবস্থানে রইলেন। বেগম খালেদা জিয়া কারাগারে চলে গেলেন, জামাতের নেতারা ফাঁসিতে ঝুলে গেলেন। আইনের মাধ্যমে সবকিছু করা হয়েছে। তো গতকালকে যা ঘটছে, কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল 6 মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগ। তো গতকালকে দিনে পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল, কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলো না? ওই যে ভাই ইয়ামাফসি। তো এর মাঝখানে আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। তো কি কর্মসূচি ঘোষণা করছে? যে 32-এ যেই ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, এগুলোর আপনার হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। লিখছে যে এই উগ্রবাদী অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে কে? ও যে রাতের আধারে বা এরকম 15-20 জন একটা ঝটিকা মিছিল, এগুলা বিএনপি তখন করছে। আমরা রিজভি সাহেবরে দেখছি যে 5-7 জন মানুষ নিয়ে তিনি গাড়ি থেকে নামতেন, সাংবাদিক থাকতো বেশি। এখন এর বেশি কিছু হবে না, অথবা মুখে মুখোশ লাগাইয়া এখন যেগুলো হবে। এখন আজকের এই আন্দোলনের ডাকের পরে মাঠে নামবে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী, দৌড়ের উপর নামতে পারে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এই জন্য আমরা সবসময় বলি, ভাই যারাই ক্ষমতার চেয়ারে বসেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেয়ারটা পার্মানেন্ট না। আজকে আপনার হাতে আনলিমিটেড ক্ষমতা আছে। 6 মাস আগে আওয়ামী লীগের এই ক্ষমতা ছিল, আজকে দেখেন কি অসহায় অবস্থা। আবার আজকে যাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে যদি ক্ষমতা থাকবে না, সরে যাবে, ক্ষমতার কামে পিছলেই যাওয়া। হয়তো আবার কখনো কোনো একদিন কোনো এক মোমেন্টে আমার বয়স আর একটু বাইরে যাবে, আমরা হয়তো আবার এগুলো নিয়ে কথা বলবো। ক্ষমতা সামলাই ব্যবহার করেন সবার জন্য। ক্ষমতা আছে, এটা দিয়ে পারলে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, কিন্তু এটা দিয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আছে যা খুশি করে ফেললাম, সবকিছুটা লিমিটেশন আছে, উপরালা এটারে সাইজ করে ফেলে। মানুষের মধ্যে কল্পনাতে ঢুকে গেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে আওয়ামী লীগ সরকারের পতন হবে না, দেখেন সবই হয়েছে। খালেদা জিয়া জীবনে আর রাষ্ট্র ক্ষমতায় আসার কল্পনা করবেন বা তিনি এই দিন দেখবেন কেউ ভাবে না, তিনি এখন গুলো দেখছেন, মনে মনে শান্তিও পাচ্ছেন সবাই। কেন? কারণ যে দৃশ্যপটগুলো আগে ছিল, গতকালকে থেকে যা করতেছে এরকম ছিল না, বাট এটা একটা নতুন ট্রেন্ড আসছে। আগামীতে হয়তো আবার এগুলা ঘটবে, তখন আবার দাবি উঠবে, ওই যে 2024-25-এ তোমরা করছিলা, তখন কোথায় ছিল আপনারা? হ্যাঁ, কথা বলেন এখন আইসা, এরকম হবে। কারণ মানুষ ভালো কিছু মনে রাখুক না রাখুক, উপকার মনে রাখুক না রাখুক, কে আমারে বাস দিছে আর কে আমারে ক্ষতি করছে, এটা আজন্ম মনে রাখে, জেনারেশন টু জেনারেশন হিংসা এইভাবে জমা থাকে। আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি আমার ধারণা এটা পালন হবে না, আর এই মুহূর্তে যারা এটা পালন করতে যাবে দেখা যাক কি ঘটে। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নেবেন, এই বক্তব্যগুলো
যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো বিজয়ের সময় একদল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যাহত করা, বিপ্লবকে নষ্ট করা, বিপ্লব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে না পারে সেজন্য এই ধরনের বিভ্রান্তকর তথ্য জাতির কাছে উপস্থাপন করে। বাস্তবিক অর্থে সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিবে নাকি নিবে না? আমি জোর গলায় বারবার বলেছিলাম, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুখ্যম সময় ছিল 5ই আগস্ট। 5ই আগস্টের সেই বিপ্লবের সময় যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, নির্দ্বিধায় জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বারবার বলে বেড়াচ্ছে যে সেনাবাহিনীর কোনো অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা নেয়ার, কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না। সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য। তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি। আমি বারবার বলেছি, তিনি আমার দেয়া নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নয়, সেটা সঠিক। তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত, এটা বাস্তবতা। কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে গত 16 বছরে বহু সেনাপ্রধান এসেছেন, কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি। বহুবার আমরা চেষ্টা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিজয় আমাদের হয়নি। ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার 5ই আগস্টে সাহায্য করেছে, আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট। আজও সেনাবাহিনীর এই উচ্চ বিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে। কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি, সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিবে না, অনেকগুলো কারণে নিবে না। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয়, তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে, 16 বছরের যে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার করে দেশকে যে কঠিন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা রেখে গিয়েছেন, সেটাকে রিকভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই, লাভের চাইতে লস বেশি। বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে। হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে, কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা শেখ হাসিনা বেশি করেছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন। তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ হাসিনাকে বিদায় নিয়েছে, একটি স্বৈর শাসক যাওয়ার পরে আরেকটি স্বৈর শাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা। সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ, আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না, মোটেও তারা করবে। তারা যদি বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারতো, দেশি বিদেশি সমর্থন থাকতো, তাহলে হয়তো ভিন্ন হিসাব। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না। শেখ হাসিনা কিভাবে আমেরিকার টার্গেটে পড়ে, আমেরিকার টার্গেটে কিন্তু শেখ হাসিনা হঠাৎ করে পড়ে নাই, বহুদিন থেকে পর 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 আমেরিকার টার্গেটে তিনি কিন্তু পড়তেই থাকে। তো আমেরিকার টার্গেটে যারা যারা পড়েছে, পরবর্তী সময়ে তারা কিন্তু ক্ষমতায় কন্টিনিউ করতে পারেনি। এবং আমেরিকা তখনই একজন রাষ্ট্রপ্রধানকে টার্গেট করে বা কোনো ব্যক্তিকে টার্গেট করে যখন আমেরিকা দেখে ওই রাষ্ট্রপ্রধান কিংবা ওই ব্যক্তি আমেরিকার জন্য হুমকি, কিংবা আমেরিকাকে কোনো রকম তোয়াক্কা করছে না। এই আমেরিকার পলিসিটা বুঝতে হলে আপনাকে জানতে হবে ডিপ স্টেট সম্পর্কে। আমেরিকার ডিপ স্টেট, অনেকে বলে না যে আমেরিকা হয়তো বাইডেন চালাচ্ছে, ট্রাম্প চালাচ্ছে, মানে বাইডেন ক্ষমতা আসলে পারে এর সুবিধা, ট্রাম্প ক্ষমতা আসলে পারে ওর সুবিধা। একটা কথা বলি ভাই, আমেরিকার এই পলিসি, এই সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, আমেরিকার ডিপ স্টেট সম্পর্কে জানবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আমেরিকার এই ডিপ স্টেট। আর ডিপ স্টেট সম্পর্কে আমি সংক্ষেপে বলি, ডিপ স্টেট হচ্ছে একটা যে সরকার, সরকারের মধ্যে আরেকটা ছোট্ট সরকারকে বলা হয় ডিপ স্টেট, যারা ওই দেশের পুরো সরকারকে চালায়। তো আসুন এবার এক্সপ্লেন করি যে শেখ হাসিনা কিভাবে আমেরিকার টার্গেটে পড়ে। তো এক্ষেত্রে আপনারা জানেন যে আমেরিকা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সারা পৃথিবীতে তারা গণতন্ত্র কায়েম করতে চায়, কারণ তারা জানে যে সারা পৃথিবীতে যদি গণতন্ত্রের প্রসার ঘটে তাহলে তাদের রাজত্ব বহাল থাকবে। আর যেখানে রাজতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলোতে কিন্তু আমেরিকা তাদের প্রভাব খাটাতে পারে না। তো শেখ হাসিনা যখন 2014 সালে একক নির্বাচন করতে চায়, তখন কিন্তু আমেরিকা প্রথম শেখ হাসিনাকে বাধা দেয় যে তুমি যেটা করতেছো এটা ভুল, এটা ভুল পথ, কারণ বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি চীনের মতো করতে পারো না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি রাশিয়ার মতো করতে পারো না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি উত্তর কোরিয়ার মতো করতে পারো না। প্রথম অবস্থায় শেখ হাসিনাকে বাধা দেয়, কিন্তু ওই টাইমে শেখ হাসিনা আমেরিকার কথা শোনে না এবং তিনি সবচাইতে বিশ্বস্ত বন্ধু মনে করলো ভারতকে, যে ভারত যদি আমার পাশে থাকে তাহলে পরে আমেরিকা আমাকে কিছুই করতে পারবে না। যার ফলে আমেরিকার কথাকে ওভারটেক করলো। ওভারটেক করার পরেই আমেরিকার প্রথম টার্গেটে পড়ে গেল শেখ হাসিনা 2014 সালে। এরপর 2014 সালে নির্বাচন করার পরে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করতে লাগলো, কিন্তু তার পিছনে আমেরিকা এরকম সাপের মতো তার পিছনে দৌড়াতে লাগলো, যে শুধুমাত্র আমেরিকা এরকম পেঁচিয়ে ধরে কখন সবলটা মারবে। এবং শেখ হাসিনা খুব ভালো করেই বুঝতো যে আমাকে যদি কেউ সবল মারে সেটা হচ্ছে আমেরিকা, কারণ 14 সালে আমেরিকা আমাকে যে ওয়ার্নিংটা দিয়েছিল সেই ওয়ার্নিং কিন্তু আমি শুনি নাই। আমেরিকাকে ওভারটেক করেছে শুধুমাত্র ভারতের উপরে নির্ভর করে। তো সুতরাং ভারত যদি আমাকে না বাঁচায় তাহলে আমেরিকার হাত থেকে আমাকে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। এই জন্য তিনি ভারতের সাথে এতটা ইন্টারাকশন করে যে
বাংলাদেশের যা যা দরকার সব ভারতকে দিয়ে দেবো, কিন্তু ভারত জন্য আমাকে আশ্রয় দেয় এবং শেল্টার দেয় এবং আমাকে দেখভাল করে। কারণ ওই যে 14 সালে সে আমেরিকার টার্গেটে পড়ে গেছে। এরপরে 2018 সালে সে যখন দেখলো যে ভারত ছাড়া আমার পাশে কেউ নাই এবং আমেরিকা যখন, আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।